Good evening, friends. As Shivaratri, this is an auspicious day because of Lord Shiva, our Almighty. তো আজকের এই শুভ দিনে শুভরাত্রিতে শুভ সন্ধ্যায় I am speaking about this auspicious evening. I wish to discuss some questions of primary TET. So, this video's title is Primary TET English Solutions with Nice Explanation. If there is a problem, there is a solution. প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, কিন্তু সেই সমাধানটা যদি সঠিক হয় এবং সেই সমাধান যদি আগামী দিনের একটা ভালো রাস্তা দেখায়, দিস ইজ দি বেস্ট সলিউশন। তো আজকে যে কোয়েশ্চেন আছে, কিছু কোয়েশ্চেন রয়েছে, 10-12টা কোয়েশ্চেন এই শর্ট ভিডিওতে আমি আলোচনা করব। এবং কেন হলো, হোয়াই দ্য আনসার, হোয়াই দিস ইজ দি আনসার, দ্যাট থিং অলসো উইল বি এক্সপ্লেনড ভেরি বিউটিফুলি, so that the audience who watch my video will not have a problem to understand. And method of explanation will be so simple that he will have no problem to understand this from his hardcore. So there is no question to waste my time. Let me come to the main point. প্রথমে আছে একটা কোয়েশ্চেন আছে প্রাইমারি টেট ইংলিশে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে একটা আর ইজ হিউম্যান। আর আমরা জানি ইংরাজি আর, এল এগুলোকে সাইলেন্ট লেটার বলা হয়। এই লেটারগুলো অনুচ্চারিত, এগুলো উচ্চারণ হয় না। The R is human. To R is human. R মানে হচ্ছে এর, মানে ভুল করা। ভুল করা হচ্ছে মানুষের স্বভাব। In this sentence, the subject is R, not to R, no human, none of this. Dear students, you are now the candidates and you are going to take seat for this primary TET examinations. This is very vital to all of you. এখানে কোয়েশ্চেন একটা সেন্টেন্স দেওয়া আছে, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। দিস ইজ দি হিউম্যান নেচার। তো এই টু আরটা, টু আর ইজ হিউম্যান, এখানে সাবজেক্ট বলছে কোনটা, আর না টু আর, নো হিউম্যান, নান অফ দিস, এই তিনটার মধ্যে কোনোটাই নেই। ফার্স্ট অপশন হচ্ছে আর, এর, ই ডবল আর, যার আর উচ্চারণটা হয় না, এ হয়। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে কি টু আর, তারপর হচ্ছে হিউম্যান, নান অফ দিস। এখানে চারটা অপশন আছে, তাহলে এর সঠিক উত্তর কোনটা? লেট মি হ্যাভ এ চান্স টু ডিসকাস। আমি এটা এক্সপ্লানেশন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাতে চাই। যে প্রথমে আমরা জানি যে সাবজেক্ট জিনিসটা কি। এ সাবজেক্ট ইজ এ নাউন ফ্রেজ আর প্রোনাউন। সাবজেক্ট হতে পারে নাউন বা নাউন ফ্রেজ হতে পারে বা প্রোনাউন হতে পারে, রিপ্রেজেন্টিং দ্য পারসন অর থিং। রিপ্রেজেন্টিং, এখানে রিপ্রেজেন্ট কথাটা এখানে অর্থ হচ্ছে এই সেন্টেন্সে শো, দেখায়। যে নাউনটা বা নাউন ফ্রেজটা বা প্রোনাউনটা যেটা সেন্টেন্সে ব্যবহার হয় সাবজেক্ট হিসাবে, সে কাকে দেখাবে? কোনো পার্সনকে বা কোনো থিংকে, মানে লিভিং অর নন লিভিং থিং। এবং সেটা কি করে? দ্যাট পারফর্মস দি অ্যাকশনস অফ দ্য ভার্ব ইজ কল্ড সাবজেক্ট। দ্যাট পারফর্মস দি অ্যাকশন অফ দ্য ভার্ব, কার ক্রিয়ার কাজটা করে, কে করছে? সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট একটা নাউন হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে বা প্রোনাউনও হতে পারে, এবং সেন্টেন্সে সে বসবে, এবং সেটা লিভিং থিংও হতে পারে আবার নন লিভিং থিংও হতে পারে।
এখানে এই সংজ্ঞাটা দেওয়া আছে, কিন্তু বাই দি ওয়াই আই শুড হ্যাভ টু টেল or I should have to say there is a difference between say and tell. I have to say here that there are some extra grammatical items that also have the force of subject. কিছু গ্রামাটিক্যাল জিনিস রয়েছে যেগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে হতে পারে। যেমন হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ কল্ড এ সাবজেক্ট মে বি এ নাউন, যেটা দেওয়া আছে এটা নাউন হতে পারে। নাউন, এ সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ, এ সাবজেক্ট মে বি এ প্রনাউন, প্রনাউন হতে পারে। এ সাবজেক্ট মে বি এ ফ্রেজ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ হতে পারে। এ সাবজেক্ট মে বি এ জিরান্ট, জিরান্ট হতে পারে। এ সাবজেক্ট মে বি এ ক্লজ, ক্লজও হতে পারে। তাহলে এতগুলো জিনিসের কিন্তু সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে। দে ক্যান বি দি সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। যেমন হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আমরা ইন ডিক্লারেটিভ সেন্টেন্স সাবজেক্ট কামস ফার্স্ট, নর্মালি কামস বিফোর দ্য ভার্ব। যত সকল ডিক্লারেটিভ সেন্টেন্সে ভার্বের আগে কিন্তু সাবজেক্টটা বসে। দ্য ম্যান ইজ কামিং, লোকটা আসছে। এখানে ইজটা হচ্ছে ম্যান অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের আগে কিন্তু দ্য ম্যানটা হচ্ছে একটা সাবজেক্ট, দ্য ম্যানটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কার আগে বসে? না, হেল্পিং ভার্বের আগে বসে। সাবজেক্ট নর্মালি কামস বিফোর দ্য ভার্ব। In declarative sentence, subject normally comes before the verb. Declarative sentence এ ভার্বের আগে বসে। অনেক সময় দেখা যায় যে হেল্পিং ভার্ব নেই। যেমন আই গো টু স্কুল, তাহলে গোটা হচ্ছে ভার্ব, তার আগে আইটা আছে, এটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তাহলে ইন ডিক্লারেটিভ সেন্টেন্স সাবজেক্ট কামস বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে বসছে এই সাবজেক্টটা ইন ডিক্লারেটিভ সেন্টেন্স। আর ইন ইন্টারগেটিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট জেনারেলি কামস আফটার দ্য ভার্ব। ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়? ভার্বের পরে সাবজেক্ট আসে। হোয়ার আর ইউ গোয়িং? আর থার্ড পারসন ইম্পারেটিভ, সেকেন্ড পারসন ইম্পারেটিভ, in second person imperative subject you is normally omitted. আমরা সেকেন্ড পারসন ইম্পারেটিভ এর সাবজেক্ট সাধারণত উজ্জ থাকে, বাদ দেওয়া হয়। কাম হিয়ার, দ্যাট মিন্স ইউ কাম হিয়ার। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে? সাবজেক্ট ভার্বের আগে বসে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে কি দেখা যাচ্ছে? মানে সাবজেক্টটা ভার্বের পরে বসছে। In interrogative sentence, the subject generally comes after the helping verb. Helping verb পরে বসছে। আর সেকেন্ড পারসন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ হয় এবং ইউটা ওমিটেড থাকে, ওটাকে উজ্জ্বল মানে বাদ দেওয়া হয়। কাম হিয়ার, দ্যাট মিনস ইউ কাম হিয়ার। মাই ডিসকাশন ইজ অন দি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট ইজ এ নাউন, a noun phrase or pronoun representing the person or thing that performs the actions of the verb. সেটা রিপ্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে এখানে শো মানে দেখাচ্ছে। একটা নাউন ফ্রেজ বা নাউন বা প্রনাউন, সেটা কি করছে? সেটা লিভিং থিংও হতে পারে আবার নন লিভিং থিংও হতে পারে। এটা হচ্ছে সাবজেক্ট দ্যাট পারফর্মস দি অ্যাকশনস অফ দ্য ভার্ব। কার অ্যাকশনটাকে দেখাচ্ছে, সম্পাদন করছে? না, ভার্বের ক্রিয়া, সেটাই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট কে কে হতে পারে? ম্যান্ডেটরি টু সে দ্যাট সাম গ্রামাটিক্যাল আইটেমস আর অলসো দেয়ার, দে হ্যাভ দ্য ফোর্স অফ বিং সাবজেক্টস। যেমন অ্যাজ ফর এক্সাম্পল নাউন হতে পারে, রাম কামস হিয়ার। রাম হচ্ছে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট মানে নাউন। নাউন ফ্রেজ হতে পারে, দ্য ম্যান কামস হিয়ার। দ্য ম্যানটা হচ্ছে নাউন ফ্রেজ, দুইটা হচ্ছে আর্টিকেল।
আর ডিটারমিনার দি, আর ম্যানটা হচ্ছে নাউন। তাহলে এখানে দা ম্যানটা হচ্ছে নাউন ফ্রেজ। প্রোনাউন হতে পারে হি কামস হিয়ার, হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হি হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট। ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে, যেমন হচ্ছে টু ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। টু এর পরে যখন ভার্ব ব্যবহার হয় সেটাকে ইনফিনিটিভ বলা হয়। করতে, খেতে, দেখে, করার জন্য ইত্যাদি উদ্দেশ্য বুঝালে এই ইনফিনিটিভের প্রয়োগ হয়। ইনফিনিটিভ আবার অনেক রকমের আছে। তো এখানে হচ্ছে টু আর ইজ হিউম্যান, তাহলে আমার এখানে এই যে টু আর ইজ হিউম্যান, এখানে সাবজেক্টটা হচ্ছে টু এর, মানে ভুল করাটা। এটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, শুধু এর নয়। ইনফিনিটিভ দিয়ে শুরু হতে হবে, তারপরে ভার্ব থাকবে, তাই তার কিন্তু সাবজেক্ট হওয়ার ফোর্স রয়েছে। তাই কারেক্ট আনসার হয়েছে কি টু ই ডাবল আর এর। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? হিয়ার দ্য সাবজেক্ট ইজ ইনফিনিটিভ। এখানে টু একটা হচ্ছে এখানে সাবজেক্ট। মাই সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হিয়ার দ্য সাবজেক্ট ইজ an infinitive, present participle, a gerund, none of this. Walking is a good exercise. Walking হচ্ছে একটা ভালো ব্যায়াম, এক্সারসাইজ, ওয়াকিং হাঁটা। তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে বলছি যে ওয়াকিংটা WALKING, ওয়াকিং, 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 এলটা সাইলেন্ট, ওয়াকিং সাইলেন্ট লেটার। এটা ইনফিনিটিভ না জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, নান অফ দিস। মাই ডিয়ার স্টুডেন্টস, জিরান কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি? আমরা ইনফিনিটিভটা দেখলাম যে টু এর পরে ভার্বে যদি বেসিক ফর্মটা ব্যবহার হয়, টু প্লাস দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, এভাবে ইনফিনিটিভ গঠন করতে হয়। আর জিরান হচ্ছে কি, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। ইট হ্যাজ দ্য ফোর্স অফ টু ইন ওয়ান। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সেইটা নাউনের মতো কাজ করে, সিং ইজ বিলিভিং, দেখায় বিশ্বাস, এই যে সিং ওয়ার্ডটা আছে এটা ঠিক নাউনের মতো কাজ করছে, এটাই হচ্ছে জিরান। অর্থাৎ হোয়েন দি আইএনজি ওয়ার্ড উইথ দি ভার্ব ফাংশনস লাইক এ নাউন ইজ কল্ড জিরান। যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নাউনের মতো সেটা কাজ করবে, সেটাই হবে জিরান বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এখানে হচ্ছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান, এটা কিন্তু পার্টিসিপল নয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্টিসিপল অ্যান্ড জিরান? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, দে আর ডিফারেন্ট ইন দেয়ার ফাংশন বাই দেয়ার আউটার, আই মিন ফ্রম দি আউটার পার্ট অফ দেম। তাদের বাইরের যে শারীরিক মানে বাহ্যিক যে গঠনটা, সে গঠনটা কিন্তু একই। এরও আইএনজি রয়েছে, এরও আইএনজি রয়েছে, এও ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে, এও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে, কিন্তু দে আর ডিফারেন্ট ইন দেয়ার ইউজ, তাদের ব্যবহার কিন্তু তারা আলাদা। জিরান কি হয় না, জিরান হচ্ছে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করে যদি কোনো ওয়ার্ড তৈরি হয়, নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে এবং সেটা যদি নাউনের মতো কাজ করে, সেটাই হচ্ছে জিরান। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিংটা নাউন এবং সেটা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে সেন্টেন্সে। একটা সাবজেক্টের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান। আবার যখন কোনো আইএনজি ওয়ার্ড অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা হবে পার্টিসিপল। আই স এ রানিং হর্স, এটা ছুটন্ত ঘোড়াকে আমি দেখেছিলাম। তো রানিংটা হচ্ছে এখানে পার্টিসিপল। এবং অ্যাডজেক্টিভের যেমন কাজ হয়, সে নাউন প্রোনাউন এই সকলকে কোয়ালিফাই করে, পার্টিসিপলের কাজ সেরকমই হবে। দ্য সেম ফাংশনস মাস্ট বি উইথ পার্টিসিপল। সো ইউর আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার। নাও দ্য কারেক্ট আনসার ইজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান, এখানে কিন্তু পার্টিসিপলও নয়,
ইনফিনিটিভও নয়, ইনফিনিটিভে টু থাকবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেন্টেন্সে প্রথমে কখনো আসবে না। ওকে, এটা হচ্ছে এখানে জিরান, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং যদিও সেন্টেন্সে প্রথমে আসে কিন্তু তার সাথে একটা নাউন থাকে পার্টিসিপেলে, এখানে কিন্তু কোনো কিছু নেই, সিঙ্গেল ওয়ার্ড উইথ আইএনজি, অকিং উইথ দ্য ভার্ব। তাহলে অকিংটা হচ্ছে এখানে জিরান, নাউনের মতো কাজ করেছে। থার্ড কোয়েশ্চেন আবার বলেছে দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, বইটা আমার। তো এই যে ইন দিস সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দিস বুক ইজ মাইন, দিস না দিস বুক, না বুক, না নান অফ দিস। দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই বইটা, দিস বুক ইজ মাইন, এই বইটার কথা বলা হয়েছে। দিস বুক ইজ মাইন, যখন যদি বলা হয় দিস ইজ মাই বুক, তখন দিসটা হচ্ছে সাবজেক্ট। এখানে এই ধরনের কথা বলা হয় না, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কি করা হয়েছে, দিস বুক ইজ মাই, এই বইটা আমার, দিস বুক ইজ মাইন। তাহলে এখানে বলা হয়েছে এই দিসটা কি জিনিস, দিস ইন দিস সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ দিস, না দিস বুক, দিস, দিস না দিস বুক, নো বুক, নো নান অফ দিস। এখানে সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কিন্তু দিস বুকটা। কেন বলছি দিস বুক ইজ মাইন, যেমন হচ্ছে দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এই এই সিম্পল সেন্টেন্সটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে দিস মানে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। এই ডিমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিসটা, কিন্তু যখন বলা হচ্ছে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি করা হয় দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, কোন বইটা আমার, না এই বইটা আমার, তখন কিন্তু এই সেন্টেন্সটা সাবজেক্ট হচ্ছে দিস বুকটা, দিসটা না। এটা পার্টিকুলার, one particular book is here about which we are speaking about. It is called demonstrative adjective, not here demonstrative pronoun. And this adjective qualifies the book. That is why the subject of this sentence will be this book. যার জন্য কিন্তু এখানে সাবজেক্টটা দিস বুক হবে, দিসটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই নয় যে দিস সব জায়গায় মানে প্রনাউন, এখানে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এই মানে দিসটা। ওকে, নেক্সট ওয়ান, ডু দিস ওয়ার্ক, কাজটা করো। হিয়ার দ্য সাবজেক্ট ইজ, এখানে সাবজেক্ট কোনটা, একটা লেখা আছে অ্যাবস্ট্রাক্ট আর নেসেসারি, আরেকটা হচ্ছে আন্ডারস্টুড। তাহলে এখানে ডু দিস ওয়ার্ক, এখানে সাবজেক্টটা আন্ডারস্টুড করা হয়, আন্ডারস্টুড আছে, এখানে পার্টিকুলার বলা হয়নি। ডু দিস ওয়ার্ক, কাজটা করো। তাহলে এখানে সঠিক আনসারটা হচ্ছে আন্ডারস্টুড। দিস ইজ এন এক্সাম্পল অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সেকেন্ড পার্সন ইম্পারেটিভে জানি যে সাবজেক্ট সবসময় উজ্জ থাকে, ওকে উজ্জ রাখা হয়, যেমন কাম হিয়ার, ইউ কাম হিয়ার। তাহলে এখানে সাবজেক্ট আন্ডারস্টুড আছে। গো দেয়ার, here the sentence the subject is go there, ওখানে imperative sentence, আদেশ, উপদেশ, অনুরোধ,
এই সকল বোঝায়। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু শো অ্যাডভাইস, রিকোয়েস্ট, জাস্ট লাইক দিস। তো এখানে ইন সেকেন্ড পার্সন ইম্পারেটিভে কি হয়, আমাদের সাবজেক্ট সবসময় ইউ হয়। In second person imperative, the most common type, the subject you is normally omitted. Subject ইউটাকে সবসময় বাদ দেওয়া হয়। তো এখানে কি আছে, go there, that means you go there. এটা হচ্ছে একটা imperative sentence. This is an example of an imperative sentence. That is why here the subject is you. You go there. তাহলে সাবজেক্ট বলছে ইউ, ন উই, ন আই, নান অফ দিস। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, যেটা এখানে লেখা হয়নি, বিকজ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য সেকেন্ড পার্সন ইম্পারেটিভ সেন্টেন্স। ইন দি সেকেন্ড পার্সন ইম্পারেটিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ ইউ, দ্যাট ইজ অমিটেড, এটা বাদ দেওয়া হয়, এটা লেখা হয়নি। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে ইউ। What he says is true. What he says is true. Here the subject, which is the subject here. Now, let me have a chance to explain this one. What he says is true. What he says is true. What he says is true. This is difficult to understand. What he says is true. সে যেটা বলছে সেটা সত্য বলছে। তো এখানে সাবজেক্ট কোনটা, এখানে বলছে ফোর অপশনস আর হিয়ার, হি, নো হোয়াট হি সেজ, নো হোয়াট, নান অফ দিস। আমরা জানি, I have already uploaded one video. In that video, I have given a core discussion about phrase. And I also mentioned about the clause there. যেখানে দেখা যাচ্ছে, আমি একটা ভিডিওতে বলেছি যে ফ্রেজ জিনিসটা কি এবং ফ্রেজের কীভাবে তার স্ট্রাকচার হয়, বা ফ্রেজ টাইপস অফ ফ্রেজ ব্যবহার কীভাবে হয়, এবং ফ্রেজের রাইটিংয়ে কী গুরুত্ব আছে। তো এখানে দেখে হোয়াট ইজ সেজ ইজ ট্রু, এখানে ফ্রেজ বলছে না, এখানে ক্লজের কথা বলছি। আমরা জানি a clause is a part of a larger sentence. One clause means a simple sentence. একটা ক্লজের সিম্পল সেন্টেন্স হয়। তো a clause is a part of a larger sentence in which you see the subject and predicate both in it. অর্থাৎ এটা বড় বাক্যের অংশ মাত্র যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। যদি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো জিনিসই থাকে, তাহলে সেটা একটা কিন্তু সেন্টেন্স। এই ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাউন সাবঅর্ডিনেট, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এরকম ভাগ আছে। তো নাউন ক্লজ কি করবে, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ, যেহেতু নাউন ওয়ার্ডটা ওর সাথে জড়িত রয়েছে, as the word noun is linked with the other word, another word, সেক্ষেত্রে কি হয়, তার ফাংশনটা, তার ক্যারেক্টারটা, তার নেচারটা কিন্তু সেই নাউনের মতনই হবে। তাই নাউন কিভাবে কাজ করে, সাবজেক্ট অফ এ ভার্ব, যেমন টম ইজ কামিং। অবজেক্ট অফ এ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়ার অবজেক্ট রূপে আই নো টম। তাহলে এখানে বলছে হোয়াট হি সেজ ইজ ট্রু। এই হোয়াট হি সেজ যে এই আছে সেন্টেন্সটা, এটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ এনসিএল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সের নাউন ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তাই হিয়ার অপশনস আর ফোর, এখানে অপশন দেখা যাচ্ছে চারটে আছে। একটা হচ্ছে হি, হোয়াট হি সেজ, আর হোয়াট, আর নান অফ দিস। তাহলে যেহেতু একটা ক্লজের সাবজেক্ট হওয়ার ফোর্স আছে, আমি অলরেডি বলেছি, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, এ সাবজেক্ট মে বি এ নাউন, এটা সাবজেক্ট নাউন হতে পারে, এ সাবজেক্ট মে বি এ প্রোনাউন হতে পারে, এ সাবজেক্ট মে বি এ ফ্রেজ হতে পারে, এ সাবজেক্ট মে বি এ ক্লজ হতে পারে, এ সাবজেক্ট মে বি এ জিরান হতে পারে, এ সাবজেক্ট মে বি অ্যান ইনফিনিটিভও হতে পারে।
তাহলে দেখা যাচ্ছে হোয়াট হি সেজ যেটা রয়েছে এটা হচ্ছে নাউন ক্লজ। হিয়ার দ্য সাবজেক্ট ইজ হোয়াট হি সেজ। তাহলে এই সেন্টেন্সের এই বাক্যের কর্তাকে না হোয়াট হি সেজ। হিয়ার হোয়াট হি সেজ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস সেন্টেন্স। নেক্সট ওয়ান, is what you want is not known to me. Our same thing happens in this sentence. What you want is not known to me. এখানে বলছে এই যে হোয়াট ইউ ওয়ান্টটা এটা কোন ক্লজ? এটা রিলেটিভ ক্লজ, নো নাউন ক্লজ, নো অ্যাডভার্ব ক্লজ, নান অফ দিস। রিলেটিভ ক্লজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট তুমি যেটা হোয়াট ইউ ওয়াজ ইজ নট নোন টু মি। হোয়াট ইউ ওয়ান্ট ইজ নট নোন টু মি। হোয়াট ইউ ওয়ান্ট ইজ নট নোন টু মি, নট নোন টু মি। এখানে বলেছে এটা কি নাউন ক্লজ না রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ না তিনটার মধ্যে একটাও নয়। তিনটার মধ্যে তো একটা অবশ্যই হবে যেহেতু এটা ক্লজ, নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ পদ, তার কাজ হবে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, তার ফাংশন বা তার নেচার অন্যরকম হয়। আর নাউন ক্লজ বা নাউনের ফাংশন অন্যরকম হয়। নাউনের মতো কাজ করবে, সে সাবজেক্ট অথবা ভার্বের ক্রিয়ার কর্তা রূপে কাজ করে। তাহলে হোয়াট ইউ ওয়ান্ট তুমি যেটা চাও, এই ক্লজটা এই সেন্টেন্সের বাক্য হিসাবে কাজ করছে, সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। ইট হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন, হেন্স or from that aspect this is an example of the noun clause and it is the noun clause of the sentence and it has the force of a subject and here it functions as a subject of this sentence. This is an example of noun clause. Its role is subject of the sentence. এখানে সাবজেক্ট রূপে কাজ করছে এই বড় বাক্যটা, সুতরাং এটা একটা নাউন ক্লজ, নাউনের মতো কাজ করছে। এরপরে আছে রাইট এন অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার। রাইট এন অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লিখতে বলছে। রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। ইন দিস সেন্টেন্স দ্য প্রেডিকেট ইজ রাইট, নো অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার, নো রাইট এন অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার, no none of this. Write an application to the headmaster. এখানে এই রাইট এন অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এর আগেই বললাম যে সেকেন্ড পারসন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টকে বাদ দেওয়া হয় এবং সাবজেক্ট সবসময় ইউ হয়, যে ইউটা লেখা হয় না। কাম হিয়ার মানে ইউ কাম হিয়ার। রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার মানে ইউ রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। সাবজেক্টটা এখানে দেখানো হয়নি, তাহলে এটা বলছে এখানে প্রেডিকেট কোনটা। প্রেডিকেট জিনিসটা কি একটু সংক্ষিপ্ত হয় বলি। আই উড লাইক টু টেল ইউ ইন ব্রিফ অ্যাবাউট দ্য প্রেডিকেট বা বিধেয়। প্রেডিকেট জিনিসটা কি? এ পার্ট অফ এ সেন্টেন্স কন্টেনিং এ ভার্ব দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দি ভার্ব। এ পার্ট অফ এ সেন্টেন্স, এটা একটা বাক্যের একটা অংশ, কন্টেনিং এ ভার্ব, যে প্রেডিকেটের মধ্যে কিন্তু একটা ভার্ব থাকবে, ওকে, দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট। সেটা স্টেটমেন্ট দিচ্ছে, কিছু বলছে, কার নিয়ে বলছে? কর্তার নিয়ে বলছে, সেটাই হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। আবার বলি, ইফ দ্য প্রেডিকেট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, প্রেডিকেটটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ, কন্টেনিং এ ভার্ব, প্রেডিকেটের মধ্যে কিন্তু ভার্ব থাকবে, দিস ইজ কম্পালসারি, ইউ প্লিজ কিপ ইট ইন মাইন্ড। এটা প্রেডিকেটের মধ্যে কিন্তু ভার্ব থাকছে, দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব। স্টেটমেন্ট কার দিচ্ছে? অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব, ক্রিয়া কর্তা সম্বন্ধে কিছু বলবে, সেটাই হচ্ছে প্রেডিকেট।
তাহলে ইন সেকেন্ড পার্সন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় ইউ হয়। তাহলে এখানে ইউ রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, তাহলে এখানে প্রেডিকেট কোনটা? পুরো সেন্টেন্সটাই প্রেডিকেট, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। দিস ইজ দি কারেক্ট আনসার। রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, পুরো সেন্টেন্সটা এখানে প্রেডিকেট। ওকে, নেক্সট ওয়ান কোয়েশ্চেন্স। Okay, so much for the present. Next question I will discuss next video. I think these solutions with nice explanation for the candidates who are appearing primary TET, it is much more helpful and so much vital. You please have a watch on this video with your proper attention. So much for the day. God bless all of you.